তো আজকে যেটা বোঝাবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর মরশুমের দিনে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। তো মরশুমের দিন এটা কি? তো মরশুম মানে আমরা বলি না কোনো ফসল ফলাতে গেলে এটার এখন মরশুম না, এই মরশুমে এই ধানটা ফলে, অগ্রহায়ণ মাসে দেখবি নতুন ধান ওঠে, ওটা কি মরশুম, ওটার মরশুম। দেখবি সর্ষা ওঠে হচ্ছে কখন, এই যা ফেব্রুয়ারিটার দিকে, তখন ওটার মরশুম। তো এখানে সুভাষ মুখোপাধ্যায় যে মরশুমের দিনে যে গল্পটা লিখেছে কী নিয়ে বলছে, গ্রাম বাংলাকে নিয়ে বেশিরভাগ তার লেখা। বলছে মফস্বল যে থাকে, মানে একটা শহর, তার আশেপাশে কী বলতো গ্রামগুলো, তো সেই গ্রামের মানুষরা কী মুখী হয়, শহরমুখী হয় কখন, যখন তাদের হাতে কী আসবে, টাকা পয়সা থাকলে তবে না মানুষ করবে। তো যখন তাদের ফসল ওঠে তখন তাদের খুশির সীমানা থাকে না, কারণ তখনও তাদের পকেটে কী আসে, সে রোজগারের টাকাটা আসে। এবং সেই সময় তারা কী হয়, আস্তে আস্তে করে শহরমুখী হয়। একে একে কেউ বাসে, কেউ আগে বাস ছিল, এখন তো অত বাইক ছিল না, এখন কী করে বাইকে, কেউ সাইকেলে কী করছে, আস্তে আস্তে শহরে যাচ্ছে। কেন শহরে যাচ্ছে? শহরে গেছে কেউ মামলা মোকদ্দমা কোর্টে আসতেছে, তাই কি না? কেউ ধরনের পাড়াগাঁয়ে দোকান, পাড়াগাঁয়ে মুদিখানা দোকান করছে, সে মুদিখানার জিনিসপত্র কেউ নিতে আসছে। কারো হয়তো পাড়াগাঁয়ে হচ্ছে কাপড়ের দোকান আছে, সে কাপড় এখান থেকে নিয়ে যাচ্ছে তার দোকানের মালপত্র তুলতে, তাই কি না? কারো সেই গ্রামে কোনো মেয়ের বিয়ে হবে, তার জন্য জিনিসপত্র কেনাকাটি কোথায় করতে আসছে, আমাদের শহরে কিন্তু তারা বিভিন্ন কাজের সূত্রে কিন্তু তারা আসছে। কখন আসে তারা? তখনই তাদেরকে সবথেকে বেশি দেখা যায় যখন তাদের ফসল ওঠে, অর্থাৎ যখন তাদের মরশুমটা থাকে, অর্থাৎ যখন তাদের ফসল ওঠে, সে ফসল উঠলে, সে ফসল বিক্রি করলে তাদের কী হয়, রোজগার হয়। এবং রোজগার হলে তারা কিন্তু কোথায় আসে, শহরমুখী হয়। এটাই হচ্ছে গ্রামের সাথে শহরের একটা নারীর টান, যেখানে গ্রামের মানুষ আসে এবং গ্রামের মানুষ আসলে শহরের এখানে কী হয়, রোজগারও ভালো হয়। যেমন গ্রামের মানুষ ফসল বেচে রোজগার করে, ঠিক তেমন গ্রামের মানুষ যদি শহরে না প্রবেশ করে, তারা যদি যখন জিনিসপত্র না করে, শহরের দোকানদারকে কী করতে হবে, মানুষদেরকে চুপচাপ ফাঁকায় থাকতে হবে। তাহলে শহরের সাথে একটা গ্রামের একটা কিন্তু নারীর সম্পর্ক আছেই, সেটা গভীর সম্পর্ক, মানে এখন থেকে না, সেই সম্পর্কটা দূর দূরান্ত থেকেই আছে, অনেক দিন আগে থেকে এই সম্পর্কটা, অর্থাৎ যেটাকে বলে নারীর টান। নারীর টানে টানে অর্থাৎ গ্রামের মানুষরা কোথায় আছে, শহরে, তাই না? যেরকম একটা সন্তানের সাথে একটা মায়ের যেরকম সম্পর্ক নারীর টানে থাকে, তেমন একটা গ্রামের সাথে শহরের কিন্তু সেই নারীর টান থাকে। কারণ একটা গ্রাম যেমন শহর ছাড়া চলতে পারে না, ঠিক একটা শহর তেমন একটা গ্রাম ছাড়া চলতে পারে না। তো গ্রামের মানুষ যখন দলে দলে শহরে ঢুকবে, তখনই কী বলতো, শহরের মেজাজটাও আস্তে আস্তে পাল্টে যায়। ঠিক তেমনই এই একটা দিক দেখব মরশুমের দিনে, কবি এটা লেখক সুভাষ মুখোপাধ্যায় তিনি হচ্ছে এটাকে দেখিয়েছেন যে কীভাবে মরশুমের দিনে। আর একটা যেটা দেখেছেন, বাংলা প্রকৃতির আমরা বিভিন্ন সময় তারা কিভাবে চাষাবাস করে, চাষবাস করতে গেলে কিভাবে তারা জমিকে মায়ের মতো পুজো করে, সেটাও আমরা কিন্তু এই বাংলার ইতিহাসে দেখব। তার মধ্যে দেখব ভাদুলী ব্রত থেকে ক্ষেত্র ব্রত শুরু করে বসুধরা ব্রত। কারণ কি, যেমন যখন গ্রীষ্মকাল থেকে জল হয় না, বৃষ্টি হয় না, তখন তারা কিন্তু বসুধরা ব্রত করছে। সে ব্রত কী করে, মেঘ যেন আসে, মেঘ এসে কী করে, যেন ভাসিয়ে দেয়, অর্থাৎ তারা যেন ফসল বর্তে পারে। আবার যখন বর্ষায় থইতো জল থাকে, তখন তারা কিন্তু আবার আরেকটা ব্রত করে। তো বিভিন্ন এরকমভাবে তারা কিন্তু ব্রত করে। অর্থাৎ আমাদের গ্রাম বাংলার যে কৃষ্টি, গ্রাম বাংলার যে সংস্কৃতি, সেটা কিন্তু এই গল্পটার মধ্যে দিয়ে লেখক সুভাষ মুখোপাধ্যায় কিন্তু তুলে ধরেছেন। কী করে, আগে যেরকম বণিকরা কোথায় যেত, জাহাজে করে, নৌকা করে পাড়ি দিত বাণিজ্য করতে, তাই কি না? এখন আর বণিক নেই, জাহাজে করে বণিকও নেই, যে বাণিজ্যও নেই বাইরে, তাই কি না? তো সেটাই বলছে, আমাদের গ্রাম বাংলার যে কৃষ্টি, শুধু গ্রাম বাংলায় ফসল হওয়ার থেকে শুরু করে, ফসল যখন বীজ বুঝছে তখন থেকে শুরু করে, বাংলার প্রকৃতি অর্থাৎ বাংলার মায়েরা, বাংলার কৃষকরা কিন্তু কী করে, নানান ধরনের সংস্কৃতি কিন্তু আপন করে এখনও প্রত্যেকটা গ্রামে দেখতে গেলে এখনও সেই পুজো পার্বণগুলো
চলে, অর্থাৎ তাদের জমিকে কেন্দ্র করে, অর্থাৎ যাকে তারা মায়ের মতো দেখে, অর্থাৎ তাদের জমিটাকে কী করে মায়ের মতো দেখে, কারণ সেটাই হচ্ছে তাদের রুজি রোজগারের সব থেকে পথ, এবং সেটা যখন চলে যায় তখন সে সব দিক দিয়ে নিঃস্ব হয়ে যায়, তাই কি না? তো সেটাই সেই মরশুমের দিনে দেখব সেই কৃষকরা, অর্থাৎ কৃষকের ঘরের বউরা বা মেয়েরা কী ব্রত করে, কখনো বৃষ্টি নিয়ে এসছে, বর্ষাকাল হলে তখন একটা ব্রত করছে, বিভিন্ন ধরনের নবান্ন উৎসব হচ্ছে, সেটাও কিন্তু কবি এখানে, অর্থাৎ এক কথায় বলতে গেলে সুবোস মুখোপাধ্যায় আমাদের এই গল্পটির মাধ্যমে দিয়ে একটা গ্রামের সাথে শহরের টান বুঝিয়েছেন, আর আমাদের বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে কালচার, সেটা কিন্তু তুলে ধরার তিনি চেষ্টা করেছেন, যে গ্রামের মানুষরা এমনি এমনি পয়সা রোজগার করে না, তাদের পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেক পরিশ্রম, তারপর তার থাকে কিসের একটা ভগবানের দোয়া, ভগবানের একটা প্রার্থনা, সেই প্রার্থনার দরুন কিন্তু কৃষকরা বেঁচে থাকে। এটাই কিন্তু আমরা এই গল্পের মধ্যে সেটা দেখতে পাবো। যেমন বলছে, দেখো বলছে ছোট মফস্বল শহর কি বলতে চারদিকে ধরনের গ্রাম, মানে গ্রামটা শহর যেটাকে বলে, ঠিক আছে, কাছাকাছি অনেকগুলো গ্রাম, আমাদের রায়গঞ্জকেও বলতে পারিস। ডিপোয় বাস দাঁড়িয়ে, ডিপো বলতে কোথায়, যেখানে বাস ছাড়ে যেখান থেকে, সেটাকে বলছে ডিপো। ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার। বলছে ধরাধরি করছে, ছাদে কী করছে, মাল তুলছে, ওই যে বাসের ছাদে মাল তোলে না, সেটা বলছে মাল তুলছে ধরাধরি করে। কন্ডাক্টর আর কে, কন্ডাক্টর হচ্ছে কে, টাকা তুলেছে, আর ক্লিনার বলতে হচ্ছে যারা মালপত্র করে, এক কথা যেরকম আমরা খালাসি বলি। বাস যাবে দূরের শহরে কি গঞ্জে, বলছে বাস কোথায় যাবে, হয় শহর থেকে গ্রামে, না গ্রাম থেকে শহরের দিকে যাবে, সারা পথ সকলে যাবে না। আচ্ছা, বাসে যখন ওঠে সবাই কি সারা পথ যায়, সমস্ত পথ কি যায় না, যার যেখানে গন্তব্যস্থল সে সেখানে গিয়ে, যার যেখানে কাজ সে সেখানে গিয়ে নামে। গ্রামের যাত্রীরা নেমে যাবে মাঝ রাস্তায়, কারো কোর্টে মামলা ছিল, কেউ বা এসেছিল সরকারি সেরেস্তায় হাকিমের কাছে দরবার করতে। হাকিম মানে কোর্টে কী করতে, দরবার করতে, জমি জমার সংক্রান্ত ব্যাপার নিয়ে তারা আসছে, বিএলআর অফিস যেটাকে বলে, সেখানে আসছেন। কেউ কোর্টে আসতেছেন, কেউ আবার কারো শক্ত রোগী আছে, সে রোগী হাসপাতালে নিয়ে এসেছিলো, কেউ এসেছিলো দোকানের জন্য মাল তুলতে। ভেতরে নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকে বাইরে এসে দাঁড়ায় সামনেই চায়ের দোকানে, বেঞ্চের উপরে বসে ড্রাইভার চা খায়। অর্থাৎ যখন কী হয়, গাড়িটা থামে, তখন কী হয়, যে যার মতো মাল তুলে দিয়ে কী করে সিটের উপরে কিছু একটা দিয়ে বাইরে এসে ড্রাইভারের সাথে একসাথে চা খায়। আমরা দেখি যখন গাড়ি থামে তখন কিন্তু ড্রাইভার খালাসি সবাই চা খায়, তো দেখবি অনেক যাত্রী কিন্তু নিচে নেমে এসে চা খায়। সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরঘুর করে, যাত্রী দল ড্রাইভারদের ঘুরপিচ করে, আবার কখন ছেড়ে দিবে, কখন বাসটা ছেড়ে দিবে। গরমের সময় গায়ে হাওয়া লাগায়, শীতের সময় কী পাওয়া, রোদ পায়। গরমের সময় কী করে, হাওয়া লাগায়, এই কী গরম রে, বাসটার ভিতরে রে, আসলো নিচে নামলো, চাটা খেলো, একটু জাস্ট জিরালো, তারপর আবার সে বাস চলতে শুরু করলো। শীতের সময় তাই। বাসে ভিড় দেখতে হয় মাঠে ফসল উঠলে। বলছে বাসে ভিড় কখন হয় বলো তো, বলছে মাঠে যখন ফসল ওঠে। মেয়ে দেখতে কেউ যাচ্ছে, কেউ পুজো দিতে লোকে যাচ্ছে, এখানে সেখানে যায়, জিনিস কিনতে, সিনেমা দেখতে, মামলার তদারক করতে। উকিল, মোক্তার, বামন, পুরুত, দর্জি, দোকানি দুটো পয়সার মুখ দেখে। এটাই গ্রামের সঙ্গে যে নারীর টান, এটা সময়। বলছে কখন ভিড় হয় বাসে, যখন ফসল ওঠে গ্রামে, অর্থাৎ কৃষকদের যখন ফসল ওঠে তখনই কিন্তু আমরা দেখতে পাই যে তারা কী হয়, শহরমুখী হয়। শহরমুখী, কেউ সিনেমা দেখতে যাচ্ছে, কেউ জিনিস কিনতে আসছে, কেউ মামলা তদারকি করতে আসছে। এর ফলে শহরের যে দোকানদার থাকে তারা প্রত্যেকে কী হয়, রোজগার করতে পারে তাদের কাছ থেকে। যেমন শহরের লাভ হয় তেমন গ্রামেরও লাভ হয়। এটাকেই বলছে গ্রামের সাথে একটা শহরের একটা নারীর টান। ধন বলতে হচ্ছে ধান, তাদের ধন বলতে হচ্ছে ধান। কথাটা আজও সত্যি। ধানের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বৃষ্টি, ধানের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বৃষ্টি। এই জন্য ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। ধানকে কি বলা হয়, তৃষ্ণার্ত ফসল, কারণ প্রচুর পরিমাণে জল লাগে, একমাত্র ফসল সেটা হচ্ছে ধানে। মাটি দেয় ফসল, আকাশ দেয় জল, ফসল আর জল বৃষ্টির কামনা করে লোকে সারা বছর কাটে। এই ফসল যেন ভালো হয়, ভগবান বৃষ্টি যেন ঠিকমতো হয়, এটাই কিন্তু ভগবানের কাছে তারা কিন্তু কামনা করতে থাকে। কারা, কৃষকরা। দেশি মতে আগে বছর শুরু হতো জলবৃষ্টি বা ফসলের সময় থেকে,
মাসের নাম আর ঋতুর নামের মধ্যে আজও তার স্মৃতির জন্য খুঁজে পাওয়া যায়। অর্থাৎ কোন মাসের কথা বলছে? অগ্রহায়ণ। অ্যাকচুয়ালি একটা সময় হতো কি, অগ্রহায়ণ দিয়ে বছর শুরু হতো, বৈশাখ থেকে শুরু হতো না, অগ্রহায়ণ দিয়ে। অগ্র মানে কি? গোড়া, আর হায়ন মানে হচ্ছে বছর, অর্থাৎ বছরের প্রথম দিক। তাহলে কোন দিকে বোঝা যাচ্ছে? তাহলে নিশ্চয়ই একটা সময় ছিল যে অগ্রহায়ণ থেকেই আমাদের বছর শুরু হতো। এবার নতুন বছর, সেই সময় কি হতো? আমাদের নবান্ন উৎসব হয়। নবান্ন উৎসব মানে কি? সবার বাড়িতে নতুন দেখবি নতুন জিনিসপত্র নিয়ে এসে ভগবানকে দিবে, ঠাকুরকে ভোগ দিবে। আবার আমরা নতুন অন্ন নিয়ে এসে মুখে তো করবো, নতুন নতুন সব কিছু খাই আমরা। প্রত্যেকটা গ্রামের বাড়িতে কিন্তু নতুন ফসল উঠলে তাই করে। এমনকি আমাদের শহরের মধ্যে সেই নবান্নটা এখনও, সেই বাংলার কৃষ্টি, বাংলা কালচারটা এখনও আছে, যেটা এখনও বদলায়নি, সেটাই বলছে। তো বছরকে বলি বর্ষ। জলবৃষ্টির সময় এককালে বছর শুরু হতো, মরশুমের নাম হয়েছিল বর্ষ। অর্থাৎ যেহেতু বর্ষাকাল, সেখান থেকে বছর শুরু হতো, সেজন্য বলতো বর্ষ এটাকে। এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। যতই উৎসব বলো আর পালা পার্বণ, সব কিছুর মূলে রয়েছে চাষবাস। চাষবাস যদি ভালো হয় তাহলে গ্রাম শহর দুটোই বেঁচে থাকবে, আর চাষবাস ভালো না হলে দুদিকেই আকাল হবে। শহর ছাড়লে দুপাশে দেখে যাবে মাথার উপর দরাজ আকাশ। শহর ছাড়লে দেখবে কি? মাথার উপরে কি বিশাল আকাশ দেখতে পাবে। বাস রাস্তার দুধারে বট পাকুড় শাল সেগুন। অর্থাৎ যখনই গ্রামের রাস্তায় ঢুকবো তখন কী হবে? রাস্তার দুপাশে দেখবো সারি সারি গাছ, আর মাঝখান দিয়ে কিন্তু রাস্তা দেখতে সেই লাগে না সেটা? কালো কুচকুচে বাঁধানো রাস্তা, মাঝে মাঝে বাঁক দিয়ে সোজা সামনে চলে গেছে। ঠিক আছে? কী হয় বলতো? কালো কুচকুচে রাস্তা, যখন একটু বাঁক নেবে সেখানে কী বলে? সোজা সামনের দিকে চলে যাচ্ছে। একটু বাঁক দিয়ে গ্রামের রাস্তা দিয়ে কী হয়? এঁকে বেঁকে যেতে হয়। গরমকালে চারিদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে, এই রাস্তার উপর এক ভারী মজার দৃশ্য দেখা যায়। কি? যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে। সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশের গাছের ছায়া। কাছে যাও, কোথায় জল কোথায় ছায়া, ঠিক যেন মরুভূমির মরীচিকার মতো। কেন বলছে মরুভূমির মরীচিকার মতো? আমরা যখন ন্যাশনাল দিয়ে যাবো, দেখবি গাড়িতে কখনো যখন যাবি, এরকম রোদ পড়ছে, তখন দেখবি সামনে গিয়ে দেখবি কি এই সামনে রাস্তার মধ্যে জল আছে। দেখে মানে দূর থেকে কী মনে হবে? রাস্তার মধ্যে জল পড়েছে, কিন্তু যখন সামনে এগোবো দেখবো রাস্তায় কিছুই পড়ে নেই। অর্থাৎ সেটা কী হচ্ছে? আলোটা, সূর্যের আলোটা পড়ে আমাদেরকে চোখের ধোঁকা বলে না? ঠিক মরুভূমিতে গেলে যেরকম আমরা কি জলের খোঁজ করতে থাকি, একটু গেলেই মনে কি তো মনে হচ্ছে এখানে জলের ভাণ্ডার আছে, কিন্তু গিয়ে দেখি সেখানে জল নেই। তো সেটাই বলছে মরুভূমির মরীচিকার মতো দেখতে মনে হয়। যেমন মরুভূমিতে গেলে জলের সন্ধান করতে করতে আমরা হাঁপিয়ে যাই, কিন্তু জল পায় না, কিন্তু দেখে মনে করি তো ওখানে মনে জল আছে। চোখের যেটা ধাঁধা না, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সূর্য রশ্মি পড়ে সেই জায়গাটাকে চিকচিক চিকচিক করে, আর দেখে মনে হয় সেখানে জল পড়ে। ঠিক তেমন রাস্তাগুলো দেখলেও তাই মনে হয়। বাস রাস্তার ধারে মাঝে মাঝে লোকালয় মানে কি? লোক বসবাস করে। বড় গ্রাম হলে ইটের দালান দেখা যাবে, আর নইলে মাটির বাড়ি, খড় কিংবা টিনের চাল। বলছে বড় গ্রাম বলতে যেগুলো বড় বৃত্তশালী, সেগুলোতে কী হবে? দালান বাড়ি দেখবো, ইট পাথরের বাড়ি। আর যেগুলো ছোটো গ্রাম সেগুলোতে দেখবো খড় বা টিনের চাল, যেরকম টিনের চাল। লোকালয় পার হলে আবার আদি দিগন্ত মাঠ। আবার কোথায় দেখবো? দিগন্ত মাঠ, ফাঁকা ধুধু মাঠ পড়ে আছে। এক এক ঋতুতে এক এক চেহারা, কখনো সবুজ, কখনো ধুধু মাঠ পড়ে থাকে, কখনো হয়তো দেখবো ধান লাগিয়েছে, জলে থই থই করছে। শরতে দেখবে যতদূর দৃষ্টি যায় নীল রঙের আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতক করে মেজে রেখেছে। যেমন শরৎকালে দেখবে আকাশটাকে একদম পরিষ্কার হয়ে আছে, মনে কি যেরকম বাসন মাজার মতো গোটা আকাশটাকে অনেকে মেজে দিয়ে একদম চকচক করে দিয়েছে। শরৎকালের আকাশ সবসময় কী থাকে? পরিষ্কার আবহাওয়ার নির্দেশ দেয় না শরৎকালের আকাশকে? দেখবে একদম পরিষ্কার, সবসময় গোটা আকাশটা নীল থাকবে, কোথাও মেঘ থাকে না, মেঘের ছিটে ফোটেও নেই। রোদ যেন কাঁচা সোনার মতো, নিচে কোথাও মাটি দেখা যাচ্ছে না, সামনে পিছনে একটানা সবুজ ধান। সেই সময় কি থাকে? গোটা গ্রামে কি চারদিকে সবুজে আবৃত থাকে। সমুদ্রের মতো তার পার দেখা যায় না, ঠিক তেমন সমুদ্রে যেরকম পার দেখা যায় না, এখান থেকে দেখলে সমুদ্র। ঠিক যেমন গ্রামের যখন দেখবো ধুধু মাঠ, অর্থাৎ ধুধু দেখবো ধানের জমিতে ধানের ফসল ভরছে, অর্থাৎ সবুজ ধান লাগিয়েছে, বোঝা যায় না কোথায় গিয়ে শেষ হবে, বোঝা ঠিক সমুদ্রের মতোই লাগে। তার উপর দিয়ে মাঝে মাঝে ঢেউ খেলে যায় হাওয়ায়, দূরে দূরে জেগে থাকে একটা দুটো তাল খেজুর, শিশু পলাশ, অর্থাৎ তালের গাছ, খেজুরের গাছ সেখানে দেখতে পাবো। ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। যখন ধান কেটে নেবে তখন কী পড়ে থাকবে?
ধান কাটা দেখছিস? ধান কাটলে কি গোটা মাটি তো পড়ে থাকে, গোটা মাটিটা কি খাখা করে, অর্থাৎ রুক্ষ হয়ে যায়, মাটিটা শুকনা হয়ে যায়, গোটা দেখতে কেমন লাগে জমিকে, তাই কি না? যেমন মেয়েদের গয়না পরলে যেরকম ভালো লাগে, ঠিক গয়নাহীন থাকলে যেরকম ঠিক তেমনই লাগে, এটা তেমনই লাগে। রুক্ষ মাটি, মানে মাটিতে ফসল ফুটলে তার একটা অপরূপ সৌন্দর্য থাকে, কিন্তু যখন ধান তুলে নেয় গোটাটাই কী থাকে, একদম ধুধু, সেই রুক্ষ মাটিগুলোকে দেখবো খাড়া খাড়া হয়ে আছে, টোটালটাই ফাঁকা, দেখতে খুব একটা আমাদের ভালো লাগে না। মাঠে ফসল ভরে রাখলে তখনই সেটা ভালো লাগে। তো সেটাই বলছে, দেখে মনে হয় কঙ্কালসাল চেহারা, আলগুলো জেগে থাকে বুকের হাড় পাঁজরের মতো। হাড় পাঁজরের মধ্যে দেখি চারিদিকে মাটি ফেটে 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 উঠছে, সেটাই বলছে হাড় পাঁজরের মতো। মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার। আকাশের রং তখন তামার হাড়ির মতো, আকাশের রং তখন তামার হাড়ি। দেখেছিস তামার হাড়ি? দেখেছি। রোদের দিকে একদম তাকানো যায় না। গরুর গাড়ির চাকায় মানুষের পায়ের ডেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো ধুলো হয়, অর্থাৎ মানুষের পায়ে বলতে কি, যে গ্রামের যে ছোটো ছোটো ঢেল মাটির আকারে যে ছোটো 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 গুলির পোকা থাকে, সেগুলো কী হয়, যখন রাস্তা দিয়ে গরুর গাড়ি যায় তখন সেগুলো চাপা রেখে গুঁড়া গুঁড়া হয়ে যায়, আর যখন হাওয়া মারে সেগুলো কিন্তু ধুলো আকারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায়, কখনো আবার দমকা হাওয়ায় উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। কখনো কি করে, ঘূর্ণিঝড় যখন হয় চারিদিকে কী করে ধুলায় আবৃত করে দিল। একটু বেলা হলে মাটি কেটে আগুন হয়ে ওঠে। কখন? এই যে এই সময়টা এখন দেখতে পাচ্ছি, যারা হাল বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল, বেলা বাড়লেই যত তাড়াতাড়ি পারে তারা ঘরে ফিরবে। কারণ কি জানে, বেলা বাড়লে তো আর কাজ করা যাবে না, মাঠে এত রৌদ্রু। তখন কি করে, তারা খুব ভোরে ভোরে যায়, ভোরে ভোরে গিয়ে কি করে, তারা সেখানে লাঙ্গল টেনে আসে। আর যখনই একটু বেলা বাড়তে থাকে তখনই কিন্তু তারা আস্তে আস্তে বাড়ির মুখী হতে থাকে, কারণ এই রৌদ্রে তারা খুব একটা, তারাও কাজ করতে পারে না যে রৌদ্র। নদী, পুকুর, খাল, বিল এই সময় সব শুকে যায়, গাছে পাতা থাকে না। খাল, বিল, নদী নালার ধারে ধারে ছাড়া কোথাও ঘাসের ডাগা দেখা যায় না। ওই যে গাছের মধ্যে পাতা থাকে, সব গাছের পাতা এই সময় কী হয়, ঝরে পড়ে। গাছের পাতা কী করে, ঝরে পড়ে। তো এই সময় কী দেখা যায়, খাল বিলও সেরকম থাকে না। সে খাল বিলের মধ্যে যেসব ছোটো ছোটো ঘাস হয় সেগুলোই শুধু থাকে, এমনি বড় বড় গাছে কিন্তু খুব একটা পাতা থাকে না। সব কী হয়, গোটা পাতা ঝরে ঝরে পড়ে যায়। আর রাখালের দল ছড়ি পাচন হাতে বট অশ্বত্থার ছায়ায় বসে থাকে। অর্থাৎ কী করে বলতো, রাখালের দল কী করে, ওই যে মাঠে গরু চড়তে দিয়েছে, গরু মোষ চড়াচ্ছে, আর ঠিক কী করে, গাছের নিচে বসে তারা কী করে, সে গরু চড়ানোগুলো দেখে, ছড়িয়ে দিই। মাঝে মাঝে হাওয়ায় আগুনের হলকা দেয়। এই দেখি না, লু প্রবাহিত হয়। লু মানে কি, যখন দেখি হাওয়াটা আমাদের কী হয়, অন্য সময় হাওয়া আমাদের গায়ে লাগে, ঠান্ডা বাতাস দেয়, কিন্তু ওই বায়ুটা লাগলে কী হবে, গা মনে হচ্ছে আরও উত্তপ্ত লাগে সে বায়ুটা, দেখি গরম বায়ুটা যেটাকে, সেটাকে বলছে লু। পায়ে চলা রাস্তা যাবে, চারদিকে হাহাকার পড়ে যায় জলের জন্য, কোথাও জল সেই হিসাবে থাকে না। পায়ে চলা রাস্তা যাবে বট অশ্বত্থের তলা দিয়ে, আম কাঁঠালের ছায়া ছায় বাঁধানো ইদারা। ইদারা মানে কোন, জানিস কেউ? ইদারা হচ্ছে কুয়ো। কী বলে ইদারাকে? কুয়ো বলে চলতে কথা। নদীর নালা তালপুকুরের ধার দিয়ে সেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? দেখি কুয়োর জল কেউ খেয়েছিস? খাসনি কেউ। কুয়োর জল খুব ঠান্ডা হয় কুয়োর জল। তো বলছে সেগুলোর মধ্যে একমাত্র জল পাওয়া যায়, আর কোথাও সেরকম এই গ্রীষ্মকালে জল পাওয়া যায় না। তো সেই সময় কী করে গ্রামের মানুষরা, বলছে যেহেতু চারিদিকে শুকনো কাঠ হয়ে যায় গ্রীষ্মকালে, আকাশের জল চেয়ে বসুধারা ব্রত করে। কখন? এই গ্রীষ্মকালে বসুধারা ব্রত করে। তাহলে কোন সময় বসুধারা ব্রত করে? গ্রীষ্মকালে। কি বলে? কালবৈশাখী আগুন ঝরে, কালবৈশাখী রোদে পড়ে, নদী শুকু শুকু আকাশের ছাই। বলছে এই কালবৈশাখী কী বলছে? আগুন ঝরে। বলছে এই সময় কী হচ্ছে? আগুন ঝরে, অর্থাৎ বসুধারা ব্রততে তারা কী করে? সেখানে প্রার্থনা করে। কারণ কি? তারা যেন জল দেয়। কোথাও বা চাষির ঘরের বউরা কী করে? ক্ষেত্রব্রত করে। কী করে? ক্ষেত্রব্রত। তারা যায় বাড়ির কাছের খোলা জমিতে, নিজের একটা ঘট প্রতিষ্ঠা করবে, গায়ে সিঁদুর আর কি দিবে? পুটলি এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয়। আর বুড়িদের মধ্যে হয় একজন মূলব্রতী। একজন কি?
মূল ব্রতী, মানে বয়স্ক লোক যেতে হতো তাদেরকে বলা হতো তারাই কী বলতো এই ব্রতের মূল, তারা হয়তো কী বলতো মানুষকে সে ব্রত কথা পড়ে শোনাবে এবং তাদেরকে সে ফুল টুল সে ঘটের মধ্যে দিবে। বলছে হাতে ফুল আর দুব্বা নিয়ে ব্রতীর দল দাঁড়িয়ে থেকে আর তার মুখ থেকে শুনে ব্রতের কথা। কার কাছ থেকে? যে মূল ব্রতী থাকে তার কাছ থেকে কিন্তু তারা কি করে সেই তো সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়। তারপর মাঠে বসে চিড়ে গুড় মুড়ি খই আর দই দিয়ে ফলাহার খায়। অর্থাৎ কী করে বলতো তারা? বলছে সন্ধে নাগাদ কী হয়, উলু দিয়ে ব্রত শেষ হয়। কোন ব্রত শেষ হয়? ক্ষেত্রব্রত। ক্ষেত্রব্রতের কী হয়, একজন কে থাকে মূলব্রতী, সেই মূলব্রতী কী করে, তারা ব্রত কথা শোনায় তাদেরকে, আর তাদের হাতে কী দেয়, হাতে ফুল আর দুব্বা দেয় এবং তারা ব্রত কথা শোনে। শোনার পরে কী করে তারা, ওই সন্ধ্যের যখন নাগাদ হয়, সন্ধ্যে যখন হয় তখন উলে দিয়ে ব্রত শেষ হয় এবং তারা কী করে সারাদিন সেদিন তারা আর ভাত খায় না। কী খায়? চিড়ে গুড় মুড়ি খই এগুলো খেয়ে তারা কী করে ফলাহার সেদিন করে। ছেলেরাও ওই দিন ভোরে একজন কারো মাঠে গিয়ে জমিতে লাঙ্গল দিয়ে বীজ ধান পুঁতে জমিতে জল ছড়িয়ে আসে। সেদিন কি করে বলতো? তো ছেলেরা ওই দিন কী করে যায়, ভোরে গিয়ে একজন কারো মাঠে গিয়ে জমিতে লাঙ্গল দিয়ে কী করে বীজ ধান পুঁতে। বীজ ধান মানে বুঝিস কী হয়? ছোটো ছোটো চারা গাছগুলো হয় না, সেই চারা গাছ একটা পুঁতে সেখানে জল ছিটিয়ে দিয়ে আসে। কী করে? কোথাও কোথাও আছে বৃষ্টির অভাবে মেঘরানির কুলো নামাবার কথা। কোথাও আবার কী আছে, বৃষ্টি নামাবার জন্য কী ব্রত করে? মেঘরানির কুলো। তো কী বলছে, কুলো নিবে জল নিবে ঘট নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে, বাড়ি বাড়ি ঘুরবে আর গান গাইবে। গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা কী তুলবে? চাল তেল সিঁদুর, কখনো 2-4টে পয়সা, পান সুপারি আর দল বেঁধে তারা গান করবে। কী করবে তারা? বলছে মেঘরানির কুলো নামাবার প্রথম। মেঘরানি কুলো অর্থাৎ বলছে মেঘরানি কখনো কোথাও কী বলছে বৃষ্টির অভাবে কোন ব্রত পালন হয়? মেঘরানির কুলো। এই মেঘরানির কুলো কী করে বলতে? চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা করে। তারা কী করে? বাড়ি বাড়ি ঘুরে গিয়ে কী নেয়? চাল নেয় তেল নেয় সিঁদুর নেয় আর 2-4 পয়সা আর পান সুপারি। আর কী করে? তারা গান গায়। কী গান কয়? হ্যাদেলো বুন মেঘারানি, হাত পা ধুইয়া ফেলাও পানি, ছোটো ভুঁইতে, ভুঁই মানে কি বলতো? জমি। ছোট ভুঁইতে চিনচিনাতি, বড় ভুঁইতে হাঁটু পানি। বলছে ছোট যে জমি থাকবে সেটাতে অল্প পানি দাও, অসুবিধা নেই। আর কি বড় যেটা জমি থাকবে সেখানে হাঁটু অবধি পানি দাও, তা হাঁটু অবধি জল দাও। মেঘরানির ঘরখানি পাথরের মাঝে, হেই বৃষ্টি নামেলো ঝাঁকে ঝাঁকে। বলছে মেঘরানির ঘরখানি এই পাথরের মাঝে, হে বৃষ্টি ঝাঁকে ঝাঁকে এই পৃথিবীতে অবতরণ করো। কী করো? অবতীর্ণ হও। কালো মেঘা ধলা মেঘা বাড়ি আছোনি। বলছে কালো মেঘা ধলা মেঘা না, বাড়ি আছোনি, অর্থাৎ কালো মেঘ ধলা মেঘ তুমি বাড়ি আছো না, গোলায় আছে বীজ ধান বুনাইতে পারো নি। অর্থাৎ বলছে তুমি বাড়ি আছো, তাহলে এই যে গোলা ধানে কী আছে? বীজ ধান পড়ে আছে, এখনও বীজ ধান বইতে পারেনি। তাই আমাদেরকে এখানে বৃষ্টি দাও, বৃষ্টি দিলেই কী করবে? বীজ ধানগুলো পুঁততে পারবে, তবেই না ধান হবে। আবার তাকে কী দেয়? লোভ দেখায়। কালো মেঘা নামো ফুল তোলা মেঘা নামো, মানে অর্থাৎ তাকে অ্যাকচুয়ালি প্রার্থনা করা, তার কাছে কাকুতি মিনতি করে তাকে কি নামানো, যে তুমি নামো, না হলে আমরা বাঁচবো কী করে। বলছে ঢুলট মেঘা তোমরা সবাই নামো, কালো মেঘা টলটল বার মেঘার ভাই, আরও ফুটিক জল দিলে ফুটিক চিনার খায়। বলছে তাকে বিভিন্ন নাম ধরে ডাকছে। অর্থাৎ একটা বাচ্চাকে যখন আমরা ছোটোবেলা কী করি, বাচ্চা কান্নাকাটি করলে তাদেরকে থামানোর চেষ্টা করি না, সেরকম কাকুতি মিনতি করে এবং তাকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে সে মেঘরানিকে নামাবার চেষ্টা করে। তোমার ভালে টিপ আঁকিব মোদের ভোলে বিয়া, আরিয়া মেঘা হারিয়া মেঘা কুরিয়া মেঘার নাতি, নাকের নোলক বেচিয়া দেব তোমার মাথার ছাতি, কৌটা ভরা সিঁদুর দেব সিঁদুর মেঘার গায়ে, আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবিয়া যায়। অর্থাৎ কী বলছে? বলছে তোমার ভালে টিপ দিব, টিপ আঁকিব, মানে তাকে বলছে তোমাকে সাজাবো খুব সুন্দর করে, তুমি তাও কি নামো, কারণ কি গোলা ভরা বীজ ধান আছে, ঠিক আছে? তোমাকে তোমার জন্য নাকের নোলকটাও বেচিয়ে দেবো। কী হলো? নাকের কী হলো? নোলকটাও বেচিয়ে দেবো। কৌটা ভরা সিঁদুরও দেবো তোমাকে, সিঁদুর মেঘার গায়ে, আজকে যেন কী করবে? তোমাকে যে ডাকছি এই ডাকে যেন গোটা মাঠ কী হয়ে যায়? ডুবে যায়। কখনো হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো হয়ে আসে,
ঝিম ধরা আকাশে দেখা দেয় বেগবান মেঘ, মেঘের কোলে চমকাতে থাকে সেই বিদ্যুৎ। তারপর নারকেল, তাল, খেজুর গাছের মাথাগুলোকে হেলিয়ে দিয়ে আসে আচমকা ঝড় চলে আসলে। দেখ, আমাদের এটাই হচ্ছে বাংলার কৃষ্টি, এটাই হচ্ছে বাংলা আমাদের কালচার। জলের বড় বড় ফোঁটা তপ্ত মাটিতে পড়তে না পড়তেই মিলিয়ে যায়। তপ্ত মানে মাটি উত্তপ্ত থাকে, প্রথম জলটা পড়লে মানে কি মিশে গেল, অর্থাৎ কি পড়লো মানে সঙ্গে সঙ্গে কী বলতো জলটা আর দেখা গেল না। মেঘ যতই ডাকুক তত কিন্তু বর্ষা হয় না, যে মেঘ যত ডাকবে সে কিন্তু তত বৃষ্টিপাত দেয় না। কখনো শিলাবৃষ্টি হয়, মুহূর্তের মধ্যে জুড়িয়ে যায় গ্রীষ্মের তাপ। ছেলেরা হই হই করে ছোটে আমবাগানে, অন্ধকার হলে সঙ্গে হ্যারিকেন নেয়। কী বলে দেখ, বলছে কখনো কখনো এই প্রথা, এই যখনই ব্রতটা করে, ব্রত করার পরে কী হয় বলতো, মেঘ আসে এবং যখনই ঝড় বৃষ্টি হয় তখনই কী হয়, গোটা গ্রীষ্মের তাপটা আস্তে জুড়ে যায়, অর্থাৎ ঠান্ডা, গোটা পরিবেশটা কী হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তখনই কী হয়, ছেলেরা কী বলতো হয়ে করে কোথায় চলে যায়, আম বাগানে চলে যায়। কোথায় যায়, আম বাগান। আর সন্ধ্যা হলে কী নিয়ে যায়, হেরিকেন নিয়ে যায়। কী বলে, কী গান গায়, ঝড় 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 একটি আম পর, একটি আম পড়িস নেকো তলা বিছিয়ে পর, খুকুক পাবে পেট ভরে নিয়ে যাবে ঘর। বলছে একটি আম, একটি ঝড় 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 একটি আম পর, বলছে না না একটি আম পড়িস না, তলা বিছিয়ে পর, খুকু খাবে পেট ভরে। বলছে খুকুও পেট ভরে আম খাবে, তাই নিয়ে যাবে ঘর। তুই একটা আম পড়লে হবে না, অনেকগুলো আম তোমার নিচে গাছের গোড়ায় দেখবি, যখনই ঝড়ায় গাছের গোড়ায় অনেক আম ছড়িয়ে ছিটিয়ে থাকে। হাওয়া উড়িয়ে দিয়ে যায় মেঘ, বৃষ্টি আসি আসি করেও আসে না, আকাশ আগের অবস্থায় আবার ফিরে যায়। তবু বর্ষার মরশুমের জন্য এখনই তৈরি হতে হয়। মানে তখনও বর্ষা পুরোপুরি আসে না, তাও কিন্তু বর্ষা হঠাৎ চলে আসলে তার জন্য আবার প্রস্তুতি নিতে হয়। সারা গ্রাম চলে বর্ষার প্রস্তুতি। দেখছি আমাদের এটাই হচ্ছে কালচার, এটাই সংস্কৃতি, যে কিভাবে আমরা এইসব ছোটো 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 না এগুলো বড়ো বড়ো জিনিস, এত বড়ো বড়ো উৎসব পালন হয়। হঠাৎ একদিন ঝমঝম করে বৃষ্টি, গরম মাটিতে জল পড়ে ভাপ ওঠে, চাষিদের মুখে হাসি ফোটে, ছোট ছোট ছেলেরা আনন্দে দূরে দূরে ছড়াবে বলে, আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। আর ছোকরার দল দাওয়া, দাওয়া মানে হচ্ছে কি বারান্দা থেকে, দাওয়া মানে বারান্দা থেকে উঠোনে নেমে প্রথম বৃষ্টিটা হই হই করে তারা ভেজে। মাটির সোদা গন্ধ, দেখি প্রথম বৃষ্টিটা যখন হবে মাটির একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর গন্ধ, সেটাকে বলে সোদা গন্ধ। চারিদিক ভরে ওঠে বৃষ্টির ঝমঝম শব্দে, অন্য সমস্ত আওয়াজ কী হয়ে যায়, ডুবে যায়। বৃষ্টির ছন্দে ছেলেরা ছড়ার ঝুলি উপুর করে দেয়। কি বলে, ওপারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম, এপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে। যখনই বৃষ্টি পড়ে তখনই কিন্তু এই ছড়াগুলো তারা এই গ্রাম বাংলার ছেলে। তারপর কদিন কী হয়, সমানে বৃষ্টি হয়, হোগলার তৈরি হোগলার পাতা, সেই পাতা দিয়ে মাথার টুপি বানাতো, মাথায় পিঠে ঢেকে কী করে দুরন্ত জলের মধ্যে গামছা পরে চাষিরা বেরিয়ে পড়ে মাঠের কাজে। ধান রোয়া থেকে আল বাঁধার কাজ সব সেরে ফেলতে হবে। ধান ছাড়াও কারো আছে পাটের জমি, পাটের জমি থাকলে কী হয়, পাট পচাতে হয়। সে পাট কী হয় হলে কী করতে হয়, সে পুকুরের মধ্যে ফেলে দিতে হয়, সেটা যত পচবে তত পাটের দড়ি সেখান থেকে বেরোবে, পাটের আঁশ বেরোবে। সেই জন্য যাদের পাট পচাতে হয় তাদের কী করতে, সে পুকুরের মধ্যে পাটগুলো ফেলতে তাদের যেতে হয়। বিস্তর কাজ, সেই সময় কৃষকদের প্রচুর কাজ থাকে। গ্রাম দেশে বনে বনে ফুল ফুটিয়ে বসন্ত কবে আসে কবে যায় ভালো করে ঠাহরে পাওয়া যায় না। দক্ষিণের হাওয়ায় শুধু বসন্তকে মনে পড়িয়ে দেয়, কিন্তু বর্ষা নামলে একবার শুধু বাইরে এসে দাঁড়াও, যেখানে ঘাসের চূর্ণ দেখা যাচ্ছিল না, হঠাৎ চোখে পড়বে সেখানে কে যেন সবুজ জাজিম পেতে রেখেছে। বলে হঠাৎ এই বর্ষার পরে দেখবে যেখানে শুকনো মাটি হয়ে গেছিলো সেখানেই দেখবে নতুন বর্ষার জল পড়ে, দেখবে ঘাস আস্তে আস্তে দেখবি গাছের নতুন পাতা হয় সেই সময়, আর দেখবি ঘাসের মধ্যে কী বলতো, সে মাটির মধ্যে দেখবি ঘাস গজাতে শুরু হয়েছে, মানে ঘাসের একটা বিছানা হয়ে গেছে। মাঝে মাঝে নিড়িয়ে দিতে হয় মাঠ, কিছুদিনের মধ্যে ফুরিয়ে যায় মাঠের কাজ, তখন শুধু ফসলের অপেক্ষায় বসে থাকে। কে বসে থাকে, কৃষকরা, কবে এবার ফসল হয়, মাঠের কাজ শেষ। বর্ষার শেষাশেষি মেয়েরা করে ভাদলী ব্রত, অর্থাৎ বর্ষার শেষে কোন ব্রত করে, ভাদলী ব্রত। মাটিতে আঁকে আলপনা 7 সমুদ্র 13 নদী, নদীর চড়া, কাটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ, কাক, বক, তাল গাছে বাবুইয়ের বাসা। এই ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয়। বলছে এই ব্রতটা কখন হতো, সেই দিন মানে আগে হতো। কী কীরকম, ধরুন
ও যারা বণিক থাকতো সেই সওদাগররা কোথায় যেত বলতো? সাতডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্য করতে যেত। আর ব্রতের ছড়া আজও সেই ছবি ধরা পড়ছে, বলছে বাপ গেছেন বাণিজ্যে, ভাই গেছেন বাণিজ্যে, স্বামী গেছেন বাণিজ্যে, তারা যেন নিরাপদে ফিরে আসে। বলছে বাপ গেছে মানে কি? বাপও গেছে বাণিজ্যে, গেছে বাবারা। স্বামী অর্থাৎ স্বামী গেছে ইয়েতে, আর কি গেছে? ভাইও গেছেন বাণিজ্যে। তো সেই সময় তারা সে ব্রতটা করতো। কেন ব্রত করতো? বর্ষাকে বলতো যে বর্ষা আর বেশি বৃষ্টিপাত হয়েও না, তাহলে তাদেরই কি দুর্যোগ ঘটবে। তারাও তো সে কী করছে? বাণিজ্যে গেছে নৌকা নিয়ে, তাদেরও জীবন ঝুঁকির একটা ব্যাপার থাকে। সেই জন্য গ্রামের মেয়েরা তখন এই ব্রতটা করে, যার নাম হচ্ছে ভাদুলি ব্রত। কি বলে? নদী নদী কোথায় যাও, বাপ ভাইয়ের বার্তা দাও, নদী নদী কোথায় যাও, স্বামী শ্বশুরের বার্তা দাও। বলছে এই নদী কোথায় যাচ্ছ? আমার বাপ ভাইয়ের বার্তা দাও, আমার বাবা আর ভাই যে বাণিজ্য গেছে তাদের বার্তা দাও, তারা কেমন আছে। নদী নদী কোথায় যাও, স্বামী শ্বশুরের বার্তা দাও, আমার স্বামী আর শ্বশুর যে বাণিজ্যে গেছে নৌকা করে তাদের বার্তা দাও, তারা ঠিকঠাক আছে তো, তারা কৌশল আছে তো, মানে তারা ঠিকঠাক আছে তো, মানে তারা ঠিকমতো ফিরে আসবে তো। আবার যখন সওদাগর, আজ সেই সওদাগরও নেই, সেই বাণিজ্যও নেই। আগে সেই সওদাগর আর বাণিজ্যের জন্য কিন্তু এই ভাদুলি ব্রতটা করা হতো, কারণ নদীর জল যেন উতলে না ওঠে, আরও যেন বেশি তার ভয়াল রূপ যেন ধারণ না করে। কারণ তার প্রিয়জনেরা কী হয়, মেয়েদের প্রিয়জনীরা কোথায় যায়? সে বাণিজ্যে যায়, যেন তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু এই ব্রতের ভেতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা যারা দূরে আছে। এই ব্রতের কথা থেকেই বুঝতে পারি, এই ব্রতের কথা থেকে আমাদের কি মনে পড়ে যায়? আমাদের আপনজন যারা দূরে সরে আছে, অর্থাৎ অনেক দূরে দূরে তারা বিভিন্ন কার্যক্ষেত্রে আছে, তাদের কথা এই মনে পড়ে যায়। তো সুভাষ মুখোপাধ্যায় এইটা দিয়েই আমাদের গ্রাম বাংলায় গ্রীষ্মকাল থেকে শুরু করে বর্ষাকালে পর্যন্ত, এমনকি বর্ষাকালের শেষেও বিভিন্ন কালচার, বিভিন্ন সংস্কৃতি যে আজকে আমাদের গ্রাম বাংলার বুকে এখনও যে বেঁচে আছে, তারই একটা প্রতিফলন তিনি এই গল্পের মাধ্যমে দিতে চেয়েছেন। যেভাবে ফসলের মরশুম উঠলে গ্রামের লোকেরা শহরমুখী হয়, ঠিক তেমনই গ্রামে কীভাবে ফসল হয় সেটাও কিন্তু তার বার্তার এই গল্পের মাধ্যমে তিনি বোঝাতে দিয়েছেন যে এই ফসলটা আর একদিনে হয় না, বহু পরিশ্রমের ফলে, বহু কাকুতি মিনতি করার পরে, বিভিন্ন প্রার্থনা করার ফলে তবেই কিন্তু এই ফসল আসে, নাহলে কিন্তু এই ফসল হয় না। এটাই হচ্ছে মরশুমের দিনের মেন গল্প।